দেখতে পাচ্ছি ক্লাসটা নিপনের জন্য আজকে নিলাম, আর হচ্ছে এটার সাথে ল্যাবটাও নিব আর কি। ল্যাব বলতে হচ্ছে আমরা আজকে একটু প্রেজেন্টেশনটা দেখাবো। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে যে আমাদের আজকের এটা হচ্ছে এই বইয়ের শেষ চ্যাপ্টার। তো শেষ চ্যাপ্টারের জন্য আমরা এরপরে আমরা কনভার্সন গুলি দেখবো, আরো কিছু মানে নেসারি এলিমেন্টস কিছু আছে, কিছু টপিকস আছে, ওগুলো একটু দেখবো। সেই সাথে ফর্মালি আমাদের কোর্স শেষ, বাট ইনফরমালি আরো কিছু টপিকস আছে। এবং আমরা ক্লাসরুমে, তোমরা একটা কাজ করো, ক্লাসরুমে নতুন আমি ক্লাস কোড দিয়েছি আর কি, ল্যাবের জন্য একটা কোর্স ক্রিয়েট করে একটা ল্যাবের জন্য ক্লাস কোড দিয়েছি। সবাই এটাতে জয়েন করছো তোমরা? হ্যালো স্যার। হ্যাঁ, না, নতুন ক্লাস কোড মানে ক্লাসরুম খুলছেন স্যার? নতুন আরেকটা মানে নতুন আরেকটা ক্লাস খুলছি, সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস ল্যাব নামে। ও স্যার, আমি এটা এখনো দেখিনি স্যার আসলে। আচ্ছা স্যার, দেখে আমি না, সবাইকে। এটা তো অনেকজন হয়ে গেছে তো, 13 জন হয়ে গেছে অলরেডি। তো এটাতে তোমরা সবাই জয়েন করে ফেলো, কারণ ল্যাবের অ্যাসাইনমেন্ট এটাতে দেওয়া আছে। আমি যে ল্যাবে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটা এটাতে দেওয়া আছে, তোমরা দেখছো? তো এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? যার যে কাজ সে অনুযায়ী আপলোড করে দিতে হবে, এখন পর্যন্ত কেউ দেয়নি। স্যার এখানে এমএস ওয়ার্ডের যে আমার যে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল সেটাই। না স্যার, এখানে এমএস অফিস লেখা আছে। এমএস শুধু এমএস ওয়ার্ডের না স্যার? কি বলা আছে এখানে? ওটা কি এমএস অফিস বলা আছে ওখানে? স্যার আবার দেখতেছি স্যার। আচ্ছা, ওটা ওয়ার্ড করে দিয়েছি, দেখো। ঠিক আছে। আর হ্যাঁ, তাহলে এখন হচ্ছে 18 জন জয়েন করছে আর কি। তো এটা একটু যেমন সবাইকে বলে দিবা, আর যেটা এখানে পোস্ট করাই যাচ্ছে এটার সাথে ঠিক থাকতে হবে। তো আমরা ল্যাবে আরো যে একটা ক্লাস করানোর পরে আমরা ল্যাবের অ্যাসাইনমেন্ট 2-3টা শেষ করে ফেলবো। এই মাসের মধ্যে ল্যাব সব শেষ করে ফেলবো, তোমাদের ক্লাস যা আছে তোমাদের এই মাসের মধ্যে সব শেষ করে ফেলবো। যার জন্য আমি একটু বাড়িতে আসছি, তো তারপর আমি ক্লাসটা নিচ্ছি যাতে তোমাদের এই যে মাসের মধ্যে শেষ করা যায়। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। এটা হচ্ছে আমাদের বইয়ের শেষ চ্যাপ্টার। আর তোমরা কি ওইটা দেখছিলা, কনভার্সনটা দেখছিলা ভালো করে? জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, ওটা নিয়ে নেক্সট ক্লাসে, নেক্সট বলতে এই সপ্তাহে বৃহস্পতিবার যদি আমি ট্রাভেলে থাকি, মানে ঢাকা আসি, তাহলে ওই দিন হয়তো নেওয়া হবে না। বাট আপাতত ক্লাস নিব যদি ইন কেস কোনো ঝামেলা না হয়, ওটা আমি পরে জানাই দেবো। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে যে সিকিউরিটি মেজার নিয়ে আসলে আলোচনা করছে, যে বেসিক কমন কিছু সিকিউরিটি দরকার, যে আমার নেটওয়ার্কের জন্য বা আমার ইউজের জন্য কিছু কিছু সিকিউরিটি পলিসি আমার নিজে নিতে হবে, এবং সিকিউরিটি কিভাবে হ্যাম্পার হয় এই বিষয়গুলো সম্পর্কিত টুকটাক বেসিক জানা। তো আমরা আসি আসলে থ্রেটস কি, বেসিক সিকিউরিটি কনসেপ্টের মধ্যে প্রথমে আসে থ্রেটস মানে কি, মানে আমাকে কেউ করলো নাকি, মানে আমার এই কম্পিউটারের জন্য হুমকি কি আছে, আমার সফটওয়্যারের জন্য হুমকি কি আছে, আমার হার্ডওয়্যারের জন্য কি কি হুমকি আছে, নাকি ভার্চুয়ালি কি কি হুমকির শিকার হতে পারি আমরা। তো যে থ্রেট বলতে এখানে বলছে এনিথিং দ্যাট ক্যান হার্ম এ কম্পিউটার, মানে আমার কম্পিউটার মানে যে কোনো কিছুর জন্য যেটা ক্ষতি করে আর কি। vulnerabilities are weakness in security and security
নিউট্রালাইজ করে আমাকে মিসলিড করতে পারে, আমার কম্পিউটারকে ক্ষতি করতে পারে, আমার সফটওয়্যারকে ক্ষতি করতে পারে, আবার হার্ডওয়্যারকে ক্ষতি করতে পারে। সবগুলোই হচ্ছে কি আমার মানে আমার এইসব জায়গা হচ্ছে আমার উইকনেস, মানে সিকিউরিটি উইকনেস। যেই জায়গাগুলিতে মনে হয় যে আমাকে ক্ষতি করতে পারে, যে দুর্বল জায়গা, আমার টোটাল সিস্টেমের দুর্বল জায়গা কোথায়, আমার সফটওয়্যারের দুর্বল জায়গা কোথায়, সেই দুর্বল জায়গাতেই মূলত কিন্তু আসলে আঘাত করে। ঠিক আছে, তারা আঘাত করে এটা আমাকে ভাইরাস, আমরা যাকে ম্যালওয়্যার বলে থাকি, ম্যালওয়্যার অ্যাটাক করে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ইল প্রোগ্রাম সেটাকে আঘাত করে। তো ডিগ্রি অফ হার্ম মানে কি ধরনের ক্ষতি হতে পারে, মানে ক্ষতির লেভেলটা আসলে কিরকম। তো মানে আমাদের ফার্স্ট হচ্ছে লেভেল অফ পটেনশিয়াল ড্যামেজ আর ইনক্লুড অল পার্টস অফ সিস্টেম। যেমন আমার ডাটা, মানে আমরা যদি চিন্তা করি যে মানে ক্ষতিটার যদি ক্যাটাগরিটা ভাগ করি, একটা হচ্ছে কি আমার সফটওয়্যারটা, হার্ডওয়্যারটা, একটা হচ্ছে গিয়ে আমার ডাটা লস হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে আমার প্রাইভেসি লস হতে পারে। এই চার ক্যাটাগরি আমি করি, আমার টোটাল ড্যামেজটাকে কিন্তু তাহলে আমাকে এলাবোরেট করতে সুবিধা হবে। তো আমি আসলে কি স্টেপ নিতে পারি, কাউন্টার মেজার কি নিতে পারি? তাহলে কাউন্টার মেজার করার জন্য এটা কি কি করতে হবে? এই inability to use hardware, inability to use software। এখন আমরা যেটা করতে পারি যে ডাটা লস, এখন ডাটা লস যাতে না হয় সেজন্য আমরা কি প্রিভেনশন, মানে আগে একটা মানে মানে ডিফেন্ড আমরা কিছু একটা করতে পারি। যেমন ডাটা যাতে লস হয় জন্য ব্যাকআপ ডাটা রাখতে পারি, প্রাইভেসি যাতে লস না হয় ওই টাইপের কোনো ইনফরমেশন আমরা যাতে মানে হার্ডলি মেনটেন করি, অথেন্টিক ইউজ করি, অথেন্টিকেশন ইউজ করি, ফ্রি অর ফুল লেয়ারের অথেন্টিকেশন ইউজ করি। তারপরে হচ্ছে আমি এটাকে যেভাবে আমার প্রোটেক্ট করা যায় সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রোটেক্ট করার জন্য আমরা চেষ্টা করবো। সেজন্য যে ধরনের আমরা অথেন্টিকেশন ইউজ করে থাকি বা কমন কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি পাইরেটেড সফটওয়্যার ইউজ করি তাহলে তো এটা পসিবলই না। বা হচ্ছে যে আমরা যদি অনেক সফটওয়্যার আছে যেগুলো আসলে আমরা জানি না আসলে কিভাবে আরো সিকিউর করবো আমরা, হ্যাঁ, বা এই টাইপের কিছু যেসব সোশ্যাল নেটওয়ার্ক বা আমাদের যেসব সফটওয়্যার ইউজ করি এগুলোকে মোটামুটি একটু সিকিউর রাখা। এই জন্য প্রত্যেকটা জায়গাতেই আমরা যেটা যেটা ইউজ করবো সেটা ক্ষেত্রে আমাদের কাউন্টার মেজার কিছু রাখা উচিত, যে আমি আসলে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবো। এটার জন্য যেটা তো পুলিশ যদি তোমাকে হ্যাক করতে পারে তাহলে তোমার সব ইনফরমেশন কিন্তু তাহলে সে পেয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা থ্রেট, ঠিক আছে। স্পাইওয়্যার যেটা হচ্ছে মানে একটা সফটওয়্যার যেটা কম্পিউটারে ডাউনলোড করে ইউজ করতে হয়, এবং এটা পার্সোনাল ইনফরমেশনকে রেকর্ড রাখার জন্য আসলে ডিজাইন করা। তো স্পাইওয়্যারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মানে আম, আসলে আমি দেখতেছি না যে মানে ইউজারের কাছ থেকে হাইড করে রাখা হয়, এবং এখানে সেভারাল প্রোগ্রামস থাকে মানে ইলিমিনেট করার জন্য। মানে মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে যেটা দিয়ে আমরা আসলে মানুষকে স্পাই করতে পারে, মানে মানুষকে নজরে রাখতে পারে, ভার্চুয়ালি সে নজরে রাখতেছে কম্পিউটারে কি করতেছে না করতেছে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের বাগস আছে, বাগস গুলি হচ্ছে যে ওয়েব বাগস আছে, যে বাগস গুলির জন্য কিন্তু আসলে আমাদের এই থ্রেড গুলি আসে। বাগস গুলি হয়তো থ্রেড গুলো উইন্ডোজ অনেক ধরনের বাগস আছে, বা লিনাক্স আছে, অনেক ধরনের সিস্টেমের বাগস আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে উইন্ডোজের বাগস গুলি ধরে ওখানে কিন্তু আসলে আমাদের থ্রেড ওখানে। তো স্প্যামটা হচ্ছে যে আমরা অনেক সময় মেইলে অনেক স্প্যামের নামে একটা ফোল্ডার আছে যেটা আগে ছিল না। কারণ কি অনেক সময় দেখা যায় যে অটো জেনারেট বা ইলেকট্রনিক জেনারেটেড কিছু মেইল আছে, যে মেইলগুলি আসলে আসলে যে মেইলিং অর্গানাইজেশন এটা ঠিক নাই, একটু ডিফারেন্ট থাকে, চেঞ্জেস থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমার এই স্প্যামে সব চলে যায়। তো স্প্যাম যখন ছিল না তখন দেখা যাচ্ছে যে অনেক সময় ইনস্টিটিউশনাল মেল যাদের আছে তাদের হচ্ছে আহ, নিজেরা হচ্ছে ওয়েব মেল সার্ভার যাদের আছে তারা দেখা যাবে যে একটা তোমাদের এখানে যদি কেউ জব করে থাকে ভালো, যদি জব করে না থাকে, যে অর্গানাইজেশনাল মেল, জিমেল বা এরকম বড় বড় কোম্পানি যারা যারা নিজেরাই ইমেল সার্ভার হোস্টিং করে যারা একদম অর্গানাইজেশনের জন্য, সেক্ষেত্রে যে মেলগুলো ইউজ করে ওখানে দেখা যাবে যে
হাজার হাজার স্প্যাম মেইল আসে। আমার ইউনিভার্সিটির যে অফিসিয়াল যে মেইলটা ওটা তো আমি খুলিই না বিকজ অফ স্প্যামের ভয়ে। ঠিক আছে, হাজার হাজার এসে ব্লক এসে বসে থাকে। এগুলি এগুলি ডিটেক্ট করার ওয়ে আছে, এগুলি সরানোর ওয়ে আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে আসলে এইভাবে কন্ট্রোল করতে পারে না যেভাবে আসলে এই এআই বেসড যে আমার মেল সার্ভার প্রোভাইডার যেমন গুগল, তারপর হচ্ছে মাইক্রোসফট, এদের গুলি যেভাবে পারে ইনস্টিটিউশন মেলগুলি যেভাবে পারে না। তো দেখা যাচ্ছে অনেক ধরনের মানে আনএক্সপেক্টেড মেইল আসে, ঠিক আছে, কমন ইলেকট্রনিক জেনারেটেড মেইল আসে যেগুলি নর্মালি স্প্যাম ব্লকে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে স্প্যাম গুলির মধ্যে আসলে খারাপ কিছু মেইলও আসে, যেমন যে মেইলগুলির কারণে তুমি তোমার পার্সোনাল কম্পিউটারটা হ্যাক হতে পারে। যেমন আমরা এখনো যে অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড লিঙ্ক বা একটু অপরিচিত বিভিন্ন ধরনের লিঙ্ক আছে যেগুলি হয়তো শুরুই হয় 009 বা এক্স দিয়ে, বা আর একটু ডিফারেন্ট টাইপের এবিএস এরকম লেখা থেকে শুরু হয়। এগুলি হচ্ছে যে আনওয়ান্টেড স্প্যাম মেইল। এবং এই লিঙ্ক গুলিতে ক্লিক করলে দেখা যায় যে তোমার পিসি সম্পূর্ণই ওদের কন্ট্রোলে চলে যাবে। আচ্ছা, শুধুমাত্র যে সফটওয়্যার করছে সেটা না, অনেক ধরনের ভাইরাস থাকে বা অনেক ধরনের তোমার থ্রেটস থাকে, যে থ্রেট গুলি কারণে আমাদের হার্ডওয়্যার পর্যন্ত আমাদের প্রবলেম করে থাকে। যেমন আমার পাওয়ার ফ্লাকচুয়েশনে চলে আসে, পাওয়ার লস চলে যায়, বা এই ক্ষেত্রে আমরা আসলে এইসব থ্রেটস এর জন্য আমরা কি ধরনের কাউন্টার মেজার গুলি করতে পারি সেটার জন্য আমাকে এই নিচে কিছু দেয়া আছে, টপিক আছে, এগুলো একটু দেখে নিন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের থিপ যে আমরা আইডেন্টিফাই করব যে বেসিক্যালি যে একজন যে চুরি করবে সে তো তোমার শুধু একটা জিনিস চুরি করবে না, তোমার টোটাল কম্পিউটারটাকে সে দেখবে। এবং এটার তোমার টোটাল কম্পিউটারকে সে মনিটরাইজ করবে, যে যার মাধ্যমে তোমার টোটাল ইনফরমেশনটাকে সে নিতে পারে। অনেক সময় আমাদের এই কিছুদিন আগে বলতে আরো 2-3 বছর আগে আমাদের যে ভাইরাসটা র্যানসামওয়্যার যে ভাইরাসটা অ্যাটাক করছে সেটা কি কাজ করছে, সেটা হচ্ছে যে এই আহ, আমাদের যে পিসির যে কন্ট্রোল ওর কাছে নিয়ে গেছে। যেসব পিসি অনলাইনে ছিল বা লিঙ্কের মাধ্যমে ক্লিক করছে তার ইনফরমেশন ক্রেডেনশিয়াল যা আছে সব পিসি ওর দখলে চলে গেছে। তো যখন একজন কেউ চিন্তা করবে যে আমার কাজ হচ্ছে যে শুধুমাত্র স্মল একটা পোর্শন নিয়ে কাজ করা, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আছে। যে ধরো আমি অনেক সময় কাজ করি ওয়ার্ডের একসাথে 50টা 60টা ফোল্ডার ওপেন হয়ে যায়, বা একই ফোল্ডার আমাদের পিসি যেসব ফোল্ডার আছে সেগুলো অনেকগুলি মাল্টিপ্লাই কপি হয়ে যায়। তো এই যে কপি হয়ে যায় বা মানে তোমার সাথে বাধার সৃষ্টি করে কাজের জন্য, তোমার স্পেস নষ্ট করে, তোমার প্রসেসিং ক্যাপাবিলিটি নষ্ট করে তোমার কম্পিউটারে, এগুলি হচ্ছে কি আমার হচ্ছে প্রোগ্রাম। বেসিক্যালি এই প্রোগ্রাম গুলো হচ্ছে একটা ম্যালওয়্যার। এছাড়া ন্যাচারাল ডিজাস্টারের মাধ্যমে আমাদের কিছু প্রবলেম হতে পারে, যার জন্য আমাদের আসলে আগে থেকে রিকভারি প্ল্যান করা দরকার। যেমন হচ্ছে আমাদের যদি ধরো হাইওয়েজ বিল্ডিং এ মানে এমন একটা লোকেশনে পুরান ঢাকায় আমি একটা সার্ভার স্টেশন করি, তাহলে আমার ন্যাচারাল ডিজাস্টার রিকভারি করতে হবে না? পুরান ঢাকাতে আমি একটা সার্ভার স্টেশন করলাম, যে কোনো সময় ভেঙে পড়বে, মানে যে কোনো ধরনের ড্যামেজ হবে, আগুন হবে, ঠিক আছে, ওই ধরনের একটু প্ল্যান করে একদম মানে ভালো লোকেশন দেখে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্ট করে আমাকে সব ধরনের প্ল্যান করতে হবে। The most serious threat is data. বেসিক্যালি ডাটাই কিন্তু আসলে সব, ইনফরমেশনটাই সব। সফটওয়্যার হার্ডওয়্যার এগুলি পাওয়া যায়, বাট ডাটা কিন্তু ইনভিজিবল। আমরা অনেক সময় কি বলি যে আমাদের সিমটা হারিয়ে গেছে, কোনো দুঃখ নাই, কিন্তু নাম্বারগুলি পেলেই ভালো হতো, ঠিক না? তো আমাদের তাহলে কি, আমাদের মূল আসলে উদ্দেশ্য কি? ডাটা। তো মূল যদি ডাটা হয় তাহলে ডাটা কিন্তু আসলে আমরা দেখতে পারি না, ছুতে পারি না, এটাকে করতে পারি না। ওইটা তোমার ফিজির উপরে। হুম। তো এটা যেহেতু আমরা ছুতে পারি না, ধরতে পারি না, এটাকে কোনো দিক কিছুতে আটকে রাখানো যায় না, তাহলে সেটা একটু প্রোটেকশন করতে হবে। বাট প্রোটেকশনটা একটু ডিফিকাল্ট। বাট যত প্রকার মানে যত ওয়ে আছে সেই ওয়ে গুলিকে অ্যাপ্লাই করে, মানে ওয়ে বলতে এখানে আমি বুঝাচ্ছি রিডান্ডেন্সি, ঠিক আছে, রিডান্ডেন্সি অ্যাপ্লাই করে করা যায়।
এখন আসছে আসলে ভাইরাস ভাইরাস তখন ভাইরাস ভাইরাস কিছু কথা আসছে, তাহলে ভাইরাসটা আসলে কি? যে ভাইরাসটা আসলে কি হয়? যে এটা আসলে কি একটা সফটওয়্যার নাকি? এটা কি একটা সফটওয়্যার। সফটওয়্যার। তো এটা আসলে কি কাজ করে? যে কাজ কি করে দেয়া আছে, রেঞ্জেস ফ্রম অ্যানোয়িং টু ক্যাটাস্ট্রফিক, মানে তোমাকে মানে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে নাকি? মানে তো প্রথমে হয়তো ওই যে বললাম যে তোমার ফোল্ডার অনেকগুলি তোমার ব্ল্যাঙ্ক জিরো ফোল্ডার তোমাকে তৈরি করে ফেললো, তোমার বিরক্ত হবা, তুমি কাজ করতে পারবা না, দেখা যাচ্ছে একটা ক্লিক করলে বারবার ওটাতে ক্লিক আসতেছে। তো এটার জন্য যে আসলে আমার যে সফটওয়্যারটা হচ্ছে আসলে একটা হিল প্রোগ্রাম, যার মাধ্যমে সে নিজেকে ডিস্ট্রিবিউট করে এবং আরো বারবার রেপ্লিকেট তৈরি করে। তো এইটার জন্য কাউন্টার মেজার হিসেবে আসলে কি অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। বিভিন্ন পপ আপ ব্লকার্স, মানে ব্লকার্স আছে, যেমন আমাদের ওই যে অ্যাড ব্লকার্স নামে আমরা ইউজ করি না, করি আমরা আমরা ইয়াতে ব্রাউজারে অ্যাড ব্লকার ইউজ করি কেউ না? জি স্যার, আমি করি স্যার। জি স্যার। ওটা দিয়ে আসলে অনেক ধরনের কাজ করা যায়। তো এরপরে হচ্ছে আরেকটা কি বলছে শেষে, যে যেটা বলছে যে আননোন ইমেল গুলি ওপেন করা যাবে না। ঠিক আছে, আননোন বলতে কি, যেটা আসলে আমার সাসপিসিয়াস মনে হবে এই ধরনের ইমেল ওপেন করা যাবে না। আচ্ছা, ট্রোজান হর্সেস কি? এটা হচ্ছে কি একটা খুব মারাত্মক একটা তোমার ভাইরাসের জেনারিক, যেটাকে আমরা বলতেছি যে মিসলিড করা, ধর তোমাকে তোমার ব্রেন ওয়াশ করা। তোমার আমি দেখতেছি তুমি ভালো মানুষ, কিন্তু আসলে তুমি ভালো মানুষ না, তুমি ভালো মানুষের মুখ ধরে আছো। ঠিক আছে, তো এই ট্রোজান হর্স হচ্ছে এরকম যে আম, তুমি আমাকে পড়াইতে তোমার দিকে নিয়ে যাচ্ছ, আসলে একদিকে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে খারাপ। তো এটা হচ্ছে যে তুমি একজন ইউজার, তোমার ইউজার তোমাকে সে আহ, তুমি মানে যে প্রোগ্রামটা তুমি ইনস্টল করবে এটা তোমার কাছে লুকস সেফ মনে হচ্ছে, বা লুকস গুড মনে হচ্ছে, বা লুকস ওয়ার্কিং মনে হচ্ছে, কিন্তু আসলে এটা না। আসলে হচ্ছে এটা তোমার আসলে তোমার যে বেসিক যে ইনফরমেশন সেগুলো তোমাকে চুরি করে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি কাজ করবে? ইউজার উইলিংলি ইনস্টল দ্য সফটওয়্যার, তাহলে তোমার প্রয়োজনে ধরো ওই সফটওয়্যারটা দেখে বা তার সব আনুষঙ্গিক ভালো দেখে মনে হচ্ছে যে এটা একটা বেনিফিশিয়াল সফটওয়্যার, তারপরে তুমি এটাকে ইনস্টল করলা, সফটওয়্যারটাকে ইনস্টল করলা, কিন্তু ইনস্টল করলে তো তুমি তো ধরা খেয়ে গেলা। তো এটার জন্য আসলে কি, এটার জন্য আসলে অ্যান্টিভাইরাস ইউজ করতে হয়, স্পাই ব্লকার ইউজ করতে হয়। সার্ভার ক্রাইম, সাইবার ক্রাইম বলতে এখানে বোঝা যাচ্ছে যে অনলাইনে আমরা যদি কোনো ধরনের ক্রাইমের সাথে বা ইলিগাল ওয়ার্ক বা ইলিগাল কোনো কাজের সাথে যদি যুক্ত থাকি, ধরো কাউকে আমি নাহিদ বলছি বিকাশ থেকে, এরকম যদি কেউ বলে, বা হচ্ছে যে মানে ফ্রড, মানে কোনো যে কোনো ওয়েতে যে তুমি কোনো ইলিগাল কাজ করাও, ভার্চুয়ালি অনলাইনে বসে কোনো ধরনের ইলিগাল কাজ করা, তো সেটাই কি বলতে হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম একটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই যে ল এর এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাইবার ক্রাইম। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এখন যত ধরনের কেস মামলা হয় তার মধ্যে কোনো না কোনো ভাবে সাইবার ক্রাইম জড়িয়ে যাচ্ছে। একমাত্র ওই যে কি জানো দলিল বা এই ধরনের দস্তাবেজ, এদের যে লিগাল অ্যাকশন যেটা আছে, মানে ফৌজদারি না, এটা হচ্ছে যে ফৌজদারি মামলা না, অন্য যে মামলা যেগুলি আছে, যেমন হচ্ছে তোমার এটাকে কি বলে, জমি সংক্রান্ত যে মামলাগুলি, এর বাইরে বেশিরভাগ মামলাগুলি হচ্ছে কোনো না কোনো ভাবে সাইবার ক্রাইমের সাথে যুক্ত থাকে। ইন্টারনেট ফ্রড বলতে হচ্ছে এটা একটা মোস্ট কমন সাইবার ক্রাইম, মানে সাইবার ক্রাইমের একটা পার্ট হচ্ছে কি ইন্টারনেট ফ্রড, অনলাইনের মাধ্যমে ফ্রড করে। যেমন হচ্ছে যে ধরো দারাজ.com, তো এখানে তুমি দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনলে তো মনে হচ্ছে ভালো, কিন্তু আসলে ভালো না। তো হয়তো দারাজ এটার সাথে সম্পৃক্ত না, বাট দারাজ তার যে সেলার যে আছে সে তো ভালো প্রোডাক্ট দিচ্ছে না। এরকম আমার অনেকবার হয়েছে যে প্রোডাক্ট আমি যেটা চেয়েছি সেটা ভালো পাইনি। ঠিক আছে, আবার এরকম অনেক ধরনের ফ্রড বা অন্য ডিফারেন্ট দারাজ নাম দিয়ে, যেমন ধরো যে কারাজ নামে আরেকটা সাইট করলো, বা দারাজ প্লাস নামে একটা সাইট করলো। দ্যাট মিনস কি, মানে সিমিলার একটা সাইট তৈরি করা যার কাছ থেকে তুমি আসলে ফ্রড হওয়ার সম্ভাবনা আছে, বা তুমি তুমি মানে তুমি প্রতারিতই হলা, তাহলে এই জিনিসগুলি হচ্ছে ইন্টারনেট ফ্রড।
আচ্ছা, হ্যাকিং তো আমরা আসলে সবাই বুঝি। আই থিঙ্ক হ্যাকিংটা মানে হচ্ছে যে ধরো আমি কম্পিউটারের মাধ্যমে, একটা ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে বা তোমার নেটওয়ার্কে আমি ঢুকে তোমার ইনফরমেশন চুরি করা, মানে তোমার অবর্তমানে তোমার পারমিশন ব্যতি রেখে কোনো কম্পিউটারের মাধ্যমে আমার নেটওয়ার্ক থেকে তোমার নেটওয়ার্কে ঢুকে ইনফরমেশন চুরি করা। তো এটার জন্য, হ্যাকিং এর জন্য অনেক ধরনের হ্যাকার্স মোটিভেশন আছে, বাংলাদেশে কিছু হ্যাকার্স গ্রুপও আছে, এবং এটার জন্য কিছু হ্যাকিং মেথড আছে, স্নিপিং এবং স্পুফিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিছু মেথড আছে যেগুলো, যার মাধ্যমে হ্যাকিং গুলি করে থাকে। আচ্ছা, ডেনিয়াল অফ সার্ভিস যেটা হচ্ছে যে ডস ডস অ্যাটাকটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। তো এই ডস অ্যাটাকটা হচ্ছে যে আমরা নর্মালি কি করি, একজন আমি হচ্ছে যে একজন লেজিটিমেট ইউজার, মানে আমি একজন বৈধ ইউজার। এই বৈধ ইউজার কিন্তু আমি ইউজ করতে পারতেছি না, এখন আমার সার্ভার বিজি, সার্ভার নট ফাউন্ড, সার্ভারে কাজ হচ্ছে। বিকজ কি, বিকজ ওই যে লোকেশনে, ধরো আমার এখন বিওর অ্যাড্রেসটা হচ্ছে biosst.edu.bd, এখন এটাকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ রিকোয়েস্ট করা হয়, কোনো মানে কোনো সাইট থেকে বারবার রিকোয়েস্ট আসে, রোবোটিকলি জেনারেট করা কোনো রিকোয়েস্ট, তাহলে তুমি অ্যাক্সেস করতে পারবা? ধরো 10 লক্ষ রিকোয়েস্ট যদি একত্রে আসে প্রতি সেকেন্ডে, তুমি অ্যাক্সেস করতে পারবা? সার্ভার তো নট ফাউন্ড, সার্ভার তো ক্র্যাশ করে যাবে। তো এইরকম যে যে সার্ভিসটা আসলে মানে আনঅ্যাভেলেবেল এখন, কার জন্য? একটা অ্যাটাকের জন্য, একটা ডস অ্যাটাকের জন্য যে সার্ভিসটা আনঅ্যাভেলেবেল, সেটাকে বলতেছি আমি জেনারেল সার্ভিস। আচ্ছা, সাইবার টেররিজম আসলে মানে অনেক ক্ষেত্রে হচ্ছে যে এখন অনেক বেশি এটাকে বানিয়েছে যে এমার্জেন্সি রেসপন্স টিম বাংলাদেশেও আছে, ঠিক আছে? এটাকে বলা হয় কমব্যাট সাইবার টেররিজম, মানে সাইবারকে অনেক সময় আমরা সাইবার এসে, মানে অনলাইনে এসে অনেক ধরনের মানে ইলিগাল কাজ, অনেক ধরনের খারাপ কাজ আমরা করে থাকি, যেগুলিকে আসলে ট্যাকেল দেওয়ার জন্য আসলে একটা কমব্যাট ইউনিট করা জরুরি। বিশেষ করে যারা আর্মফোর্স বাহিনীতে যারা আছে, বা আর্মফোর্স বা হচ্ছে যে পাবলিক যে ফোর্স, যে বাহিনীগুলি আছে, তো এগুলিতে আসলে এই ধরনের এমার্জেন্সি রেসপন্স টিম থাকে, এবং আহ, তারা আসলে ডিভাইসের মাধ্যমে, যে আমাদের যে মেইন যে আমাদের গেটওয়ে আছে, কানেক্ট করে বিটিআরসি এর মাধ্যমে আমাদের সকলের ইনফরমেশন, আমাদের যে চ্যাট বক্স, আমাদের হোয়াটসঅ্যাপ তো মনে হয় পারে না, বাট ইমো বা অন্য যেগুলি আছে, এগুলি তোমাকে ট্র্যাক করে ফেলতে পারে, এবং ওইগুলি বের করতে পারে যে আসলে তুমি আসলে কি ধরনের কাজের সাথে যুক্ত। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার, এই যে স্প্যাম মেইল গুলা বা স্প্যাম কমেন্ট গুলা, স্যার এগুলো তো যে বললেন যে এরকম মেইল আমরা ওপেন করাটাই ঠিক না। তো স্যার আসলে মেইল ওপেন না করলে তো আমরা বুঝতে পারবো না যে এই মেইলটা আসলে স্প্যাম নাকি। স্যার আমরা এটা কিভাবে বুঝবো ওপেন করার আগেই যে এই এই ধরনের ওপেন মেইল করার গুলো? আগেই বোঝা যায়, কারণ তুমি তোমার মেইলে যাও, মেইলে গেলে বুঝবা যে ও মেইল কোথা থেকে আসছে, কি সংক্রান্ত মেইল, এটা তুমি দেখলেই বুঝতে পারবা। তোমার ওখানে আজ যেমন কোকাকোলা কোম্পানির কাছ থেকে তুমি 10 কোটি টাকা পেলা, এটা তুমি এমনিই বুঝতে পারবা যে তুমি এততম ইউজার, তুমি এত থেকে তোমাকে ফান্ড করা হবে, তোমাকে এত হাজার কোটি টাকা দেয়া হবে, আমি একজন বাইরে প্রবাসী, আমি দেশে ইনভেস্ট করতে চাই, তোমাকে এ ধরনের মেইল করলো, ঠিক আছে? তুমি যখন বুঝবা যে তুমি আসলে নাথিং, মানে তুমি যদি ওরকম রিনোন কেউ না হও, বা তুমি যদি মনে করো যে আমি ওরকম পটেনশিয়াল কিছু না হই, তা তোমার কাছে এরকম মেইল আসাটাই অস্বাভাবিক, ঠিক না? ধরো আমি ওরকম কিছুই না, তো আমার কাছে এই ধরনের মেইল আসাটাই অস্বাভাবিক, দ্যাট ইজ স্প্যাম। তুমি এটাই তুমি করবা। এবং এটা তোমাদের জিমেইলে যাও, দেখবা যে মেইল কোথা থেকে আসছে দেখা যায়, সাবজেক্ট কি,
এটা বোঝাই যায়, এবং জিমেইলে বেশিরভাগ গুলোই ওরা ডিলিট করতে পারে এবং স্প্যামে চলে যায়। ঠিক আছে? জি স্যার। এবং অনেক ক্ষেত্রে বোঝা যাবে ইমেলের অর্গানাইজেশনে ঠিক থাকে না। আর স্যার এই যে বললেন যে ভাইরাস, এটাও একটা সফটওয়্যার, তো এই সফটওয়্যারটাও তো কেউ বানায় স্যার। তো যারা আসলে ভাইরাসের সফটওয়্যার গুলো বানায় স্যার, তাদের লাভটা কি? মানে আমার ল্যাপটপে আসলো, বিভিন্ন ফাইল গুলো ডুপ্লিকেট করলো, এসব তো আর তারা কোনো তথ্য পেলো না, কিন্তু আসলে ওদের লাভটা কি হলো স্যার এখানে? এটা তো মাল্টিডিসিপ্লিনারি বেনিফিট। এটা হচ্ছে যারা ধরো যারা মেডিসিন বানায়, এরা কেন মেডিসিন বানায়? রোগের জন্য, ঠিক না? জি স্যার। তা এখন তোমাকে যদি নতুন এক ধরনের রোগ তোমার বডিতে দিতে পারে, মেডিসিন কোম্পানি যদি ওইটা ওষুধ আগেই বানাই ফেলতে পারে, তাহলে বেনিফিট কার? জি স্যার, ওদেরই বেনিফিট। তাহলে হচ্ছে যে অ্যান্টিভাইরাস কোম্পানিগুলি তাহলে কি করবে ভাইরাস না বানাইলে? এদের কাজ কি? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তো ওরাই ভাইরাস সৃষ্টি করবে, আবার ওরাই এটা ঠিক অনেক করে ধরনের দিবে ইস্যু পরে। আছে, আবার অনেক ধরনের ইস্যু আছে এখানে, শুধু একটা না, আরো সামনে আরো বুঝবো আর কি। টেকিং প্রোটেক্টিভ মেজার্স, তাহলে আমি আসলে কি ধরনের প্রোটেক্টিভ মেজার নিতে পারি যার মাধ্যমে আমার, এটাকে আমি এই চ্যাপ্টারটাকে পড়াবো না, খুব সিম্পলি আমি বলে দিচ্ছি যে ধরো আমি আমার নিজের আইডেন্টিটি থিফ অ্যাভয়েড করতে চাই, ঠিক আছে? নিজের আইডেন্টিটি থিফ অ্যাভয়েড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ধরো যে আমি কোনো আমি দেখতে চাচ্ছি যে আমার এই মুহূর্তে আমার ক্রেডিট কার্ড থেকে এত টাকার একটা ট্রানজেকশন হয়েছে। তো আমি চাইলে ওই ট্রানজেকশনটা সম্পর্কে ইমিডিয়েটলি রেসপন্স করে ওদের যেই রিগার্ডিং ব্যাংক আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ওকে বলে দিতে পারি বা স্টেটমেন্ট দেখে বলতে পারি যে এটা আমার কিনা বা তার কিনা। এ ধরনের কিছু অথেন্টিকেশন বা ভ্যালিডেশন কিন্তু অলমোস্ট এখন আছে। তো সো আইডেন্টিটি থেফট হচ্ছে যে তুমি নিজে যেটা করো নাই, বাট সেটা আরেকজন তোমার রেপ্লিকেট হয়ে করে ফেলছে। তো এই ধরনের কাজ কিন্তু তুমি চাইলে একটু সচেতন হলে তুমি এটাকে প্রোটেকশন করতে পারো। মানে তুমি আসলে করো নাই, কিন্তু কাজটা আরেকজন তোমার হয়ে করে ফেলছে। তো এ ধরনের কাজ কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, তো আমার প্রাইভেসি তাইলে আমি আর কিভাবে রক্ষা করতে পারি? ওই একইভাবে আমি যখন কোনো ফর্ম কোথাও লিখবো, বা আমার কোনো প্রাইমারি অ্যাড্রেস আমি আসলে কোথাও দেওয়া ঠিক হবে না। আমার ধরো আমি যে মেইল অ্যাড্রেসটা ইউজ করি ওটা দিয়ে তোমাদের ক্লাস নিই আমি, ঠিক আছে? মানে বেসিক্যালি আমি যেটা একদম প্রোটেক্টিভ যে মেইল অ্যাড্রেস, ওটা আমি সব জায়গায় দেইও না, শুধু সিলেক্টিভ কিছু কিছু জায়গায় দেই, যেটা আসলে যেটার মধ্যে আমার অনেক ধরনের ইনফরমেশন যেটা সবার সাথে শেয়ার করা যাবে না। ইভেন তুমি ফেসবুকে কি তোমার মেইল অ্যাড্রেস শো করতে পারবা না, দেখবো যে এটা কোনো না কোনো ভাবে আবার দখলে চলে গেছে। সো এই ধরনের তোমার বি ওয়ার্ড থাকতে হবে, তোমার অ্যাটেন্ডই থাকতে হবে যে আসলে আমি সচেতন থাকতে হবে অলমোস্ট। এখন তুমি যদি বলো না আমি ডিজিটাল দুনিয়ায় ঢুকবোই না, আমি স্মার্টফোন চালাবোই না, আমি ওই অ্যানালগ চালাবো, কিছুই হয় না। তুমি কিছু এই জিনিসগুলো একটু দেখো। আচ্ছা, ম্যানেজিং কুকিজ এন্ড স্পাইওয়ার, এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কুকিজ তো আমাদের খুব কাজে লাগে, ঠিক না? কাজে লাগে না? হ্যাঁ। জি স্যার, লাগে। তো তাইলে আবার আমি দিলে ওইটাই হচ্ছে কুকিজ অ্যালাউ না করাই ভালো। আমাদের আগে 2003-এর খুব সম্ভবত, যার জন্য ওটা ডিলেট কুকিজ বলছে। এখন বর্তমান যেটা ব্রাউজার ইন্টারফেস, ওইটা আরো আরো অনেক সুন্দর বা আরো মানে ইজি আছে, ওটা তোমার দেখে নিই।
তো আমরা ইনস্টল স্পাইওয়্যার রিমুভাল প্রোগ্রাম, যে তাহলে আমরা অনেক ক্ষেত্রে যে সব সময় যে এই ধরনের সফটওয়্যার যে ইফেক্টিভ হবে সেইটা না, কিন্তু অনেক ধরনের স্পাই সফটওয়্যার পাওয়া যায়, এটা কিন্তু আসলে বা অনেক ধরনের ম্যালওয়্যার রিমুভার সফটওয়্যার পাওয়া যায়, সবগুলো যে কাজ করবে এরকম না কিন্তু, ঠিক আছে? স্যার আপনি শুনে আশ্চর্য হবেন স্যার, যে আমাদের রেজাউনুস স্যার আছে না, উনি আমাদেরকে মানে যে মেইলটা পাঠাইছিল, মানে কিছুদিন প্রায় ছয় ছয় মাস হবে না, 3-4 মাস আগের ঘটনা। তো ওইখানে গুগল স্প্যাম মেইল দেখাচ্ছে বারবার ওই মেইলটাকে, অথচ ওই মেইলটাতে তো ভাইরাস নেই স্যার, কিন্তু তারপর স্প্যাম ভালো মেইল মেইলগুলো দেখাচ্ছে। তো হ্যাঁ, স্প্যামে এটা একটা ভালো কোশ্চেন করছো। স্প্যাম কেন দেখায়? কারণ মেইল করার জন্য একটা প্রপার বডি আছে, প্রপার কিছু সিগনিফিকেন্সি আছে যেটা ফলো করতে হয়। যেমন প্রপারলি একজনকে টু করতে হয়, প্রপারলি সিসি করতে হয়, প্রপারলি বডি লিখতে হয়, প্রপারলি মেসেজে মানে সাবজেক্টটা লিখতে হয়, প্রপারলি বডিতে লিখতে হয়। এই অর্গানাইজেশন গুলো যদি ঠিক থাকে এবং কোনো আনসাসপেক্ট যদি কোনো মানে ডকুমেন্টস তোমাকে অ্যাটাচমেন্ট করতে হয়, এর যদি আমি নিয়ে যাবে। ক্লিয়ার? তুমি ক্লিয়ার? জি স্যার। তো এই ধরনের যে মেইলের যে অর্গানাইজেশন যেটা আছে, কিভাবে প্রপারলি মেইল করতে হয়, ওইটার কোনো ব্যত্যয় ঘটলে অনেক সময় কি কাজ করে, আমরা জরুরি ভিত্তিতে শুধু জাস্ট মেইল টু করে সাবজেক্ট লিখে না, কিছু লিখে না, হেডিং 2 লাইন লিখে পাঠাই দিই। অনেক ক্ষেত্রে সেটা যদি আমার ট্রাস্টেড কন্ট্যাক্ট হয় তাহলে সেটা স্প্যামে নেবে না, বাট আনট্রাস্টেড কন্ট্যাক্ট, বিকজ তোমরা নতুন, তোমাদেরকে চেনে না, কিন্তু তার সাথে তার তোমাদের যোগাযোগ কিন্তু ওইভাবে হয় নাই, তো মনে হচ্ছে যে তখন এটাকে স্প্যামে নিয়ে নিচ্ছে। বা হয়তো কোনো জায়গাতে মেলের অর্গানাইজেশন ঠিক নাই, তোমরা চেক করে দেখো, আমি যে কথাগুলো বললাম কোনো না কোথাও যায় এই সেম ঘটনা ঘটছে, তো যার প্রেক্ষিতে ওইটাকে তোমার স্প্যামে নিয়ে নিছে। বাট জি একটা স্যার। প্রপার ওয়েতে বা ই করলে এটা নিবে না। আচ্ছা, এটা হচ্ছে এখন। আর হচ্ছে ম্যালওয়্যার থেকে তাহলে প্রোটেকশন কিভাবে নিতে পারে, প্রপার সেফগার্ড ইউজ করতে হবে, ঠিক আছে? এবং স্যার তোমার উইন্ডোজ 10 এ অপারেটিং তো স্যার অ্যান্টিভাইরাস লাগে না স্যার। উইন্ডোজ হ্যাঁ উইন্ডোজ 10 এ অ্যান্টিভাইরাস লাগে না, ওদের নিজস্ব বিল্ডিং অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছে স্যার উইন্ডোজ 10। উইন্ডোজ ডিফেন্ডার তারপর তো কোনো সবাই কাজের ইউজ না। করে। উইন্ডোজ ডিফেন্ডার কোনো কাজের না। না উইন্ডোজ ডিফেন্ডার না তো। উইন্ডোজ ডিফেন্ডারই, উইন্ডোজ 10 এ উইন্ডোজ হ্যাঁ, ডিফেন্ডারই ওটা উইন্ডোজ 10 এ তো তো উইন্ডোজ খুব কাজের না। ডিফেন্ডার। ভালো একটা পেইড অ্যান্টিভাইরাস ইউজ না করলে এটা অনেক রিস্কি হয়। আমি ইউজ করতেছি এবং হচ্ছে প্রায় 15-20টা ভাইরাস কিছুদিন আগে আমি চেক করলাম ধরছে। আপনি হয়তো আপডেট দেন নাই, সময়ের সাথে সাথে আপডেট দেবেন, প্রতি মনে হয় মাসেই বা 1.5 মাস 2 মাস পর পরেই আপডেট সারে ডিফেন্ডার। এখন উইন্ডোজ ডিফেন্ডার যেটা দিছে সেটা হচ্ছে যে কমন কিছু প্রবলেমকে ডিটেক্ট করে সে এটাকে কাজ করছে, কিন্তু আমার উইন্ডোজ এই বাগ যেগুলি আছে সেগুলি যদি সে ডিটেক্ট করতে না পারে, বা নিউ কোনো প্রবলেম যদি সে অ্যারাইজ করে, তখন এটা ডিটেক্ট করতে পারবে না, ঠিক আছে? যার জন্য কিন্তু এই যে তোমার প্রাইভেট কোম্পানি কিন্তু এই জন্যই টিকে আছে, ঠিক আছে? যে আরো বেটার সার্ভিস, আরো বেটার কিছু ভালো কিছু দেয়া, তো ওই জন্য কিন্তু অ্যান্টিভাইরাস ইউজ করে। তোমার ডিফেন্ডার, আমিও স্টিল নাও আমার পিসিতে আমি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি না, ঠিক আছে? ডিফেন্ডার দিয়ে চলতেছে, কিন্তু তারপর ডিফেন্ডার সাফিসিয়েন্ট না। স্যার আসলে যে যখন আমরা উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করতাম তখন দেখা যেত যে উইন্ডোজ ডিফেন্ডার অত বেশি আপডেট হয় না, কিন্তু আমি স্যার এখন ইসেট ইউজ করি, তো ইসেট দেখা যায় প্রতিদিন অন্তত 4-5 বার আপডেট হয়। তার মানে মনে হয় স্যার উইন্ডোজ ডিফেন্ডার এখন অনেক ক্ষমতা সম্পন্ন স্যার, খুবই ক্ষমতা সম্পন্ন। আগে মানে আপনি যদি আগের ভার্সন গুলো ইউজ করেন তাহলে কোনো মানে ধরবে না, কিন্তু বর্তমানে উইন্ডোজ ডিফেন্ডার অনেক আপডেট স্যার। এখন আপডেট তুমি তো ইউজ, বুঝতে পারছো? প্রবলেম তো তোমার গোড়াই তো গলত। হ্যাঁ স্যার। কত আপডেট তত পাইরেট হ্যাঁ, তোমার তো গোড়াই গলত, তুমি কি আপডেট স্যার বাংলাদেশে তো স্যার আমরা সবাই পাইরেটেড ইউজ করি স্যার, এটাই তো আমরা বাস্তব। ম্যাক্সিমাম মানে Even sir- 99.9% পাইরেটেড ইউজ করি। জি স্যার, এবং ইভেন আমরা যে স্যার একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনলেন স্যার, মনে করেন বাজার থেকে 800-900 বা 1000 টাকায় স্যার, আপনি কি মনে করেন স্যার ওটা পাইরেটেড না? ওটাও কিন্তু পাইরেটেড।
না, ওই জন্য তো অফিসিয়াল কিনতে হয়, মানে এজন্য তো তারা এটাকে ট্র্যাক করার জন্য এখন তুমি বাইরের ইয়াগুলো ইউজ করছো কিনা আমি জানি না, কিন্তু এখন যত ধরনের অ্যান্টিভাইরাস আছে সবগুলি হচ্ছে অনলাইন কানেক্টেড, অনলাইনে আপডেট নেয়, অনলাইনে তোমাকে অ্যাক্টিভেশন করে দেবে। তার মানে কি, মানে যে ফল্ট টলারেন্স সেটা কিন্তু জিরোর কোথায় এখন, এখন ওইটার সুযোগ নাই এখনো। কেউ তোমাকে ইনস্টল করলে সে ইনকাম করলে এটার সুযোগ নেই তো, বুঝতে পারছো? এটাও আপডেট হয়ে যায় স্যার, এখন লেটেস্ট। সব আর বড় বড় জায়ান্ট কোম্পানি, স্যার বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো তো স্যার আমাদের কোনো তথ্যই স্যার সুরক্ষিত না স্যার। গুগল ক্রোম ট্র্যাকার তুমি আছে। না, সুরক্ষিত না বলতে কি, টোটাল পৃথিবীটাই ভালনারেবল, আইটির জগৎটা টোটালটাই ভালনারেবল উইথাউট, মানে ভালো যারা, তোমরা এটা নিয়ে পারো যে ভবিষ্যতে বড় হ্যাকার হবা, কিন্তু আমি তোমাদেরকে ইলিগাল কাজ করার জন্য ইন্সপায়ার করতেছি না, আমি তোমাদেরকে ইন্সপায়ার করতে যাচ্ছি যে দুর্বল জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তোমরা আরো ভালো করার জন্য, ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য, ঠিক আছে? নট জি স্যার। ফর হ্যাকার, ইথিক্যাল হ্যাকার। স্যার ইভেন যে গুগল ক্রোমেরও স্যার অনেক বের হয়েছে স্যার, মানে গুগল ক্রোমের অনেক কেস টেস্ট চলতেছে স্যার আমেরিকার ইয়েতে। কারণ হচ্ছে স্যার এরা অনেক মানে ইনফরমেশন বিক্রি করছে বড় বড় কোম্পানির কাছে। এবং ক্রোম স্যার আমরা কিবোর্ডে প্রতিনিয়ত কি টাইপ করি সেটা পর্যন্ত নিয়ে নেয়, সেই সেই তথ্যটা পর্যন্ত নিয়ে নেয় স্যার এখন কিবোর্ড ট্র্যাকার ইউজ স্যার। ইন্টেলিজেন্সের ভাই সব কারণে সুবিধা আমার পাইতেছেন ফ্রি। আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমার হচ্ছে যে আহ, আমি কি চাই, আমি কি করি, আমার ডেইলি নিডস কি, সব ইনফরমেশন আমার ওয়েবে আছে, সব ইনফরমেশন। এখন আমি যেটা চাই সেটাই আমার সামনে চলে আসে। এটা কিভাবে আসে, কিভাবে ও সেন্স করে, কিভাবে ও বুঝে, ঠিক আছে? ইভেন এখন যে অ্যান্ড্রয়েড সিস্টেম যেটা আসছে গুগলের, অ্যান্ড্রয়েডটা আমার মনে হয় যে এটা আমার ল্যাঙ্গুয়েজ, আমার মানে মুভমেন্ট, আমার স্পিকিং সবগুলি তার কাছে কোনো না কোনো ভাবে এটা রেকর্ডেড হয়ে থাকে। যার জন্য আমি আসলে বিভিন্ন ধরনের যে কমার্শিয়াল সাইট যেগুলি আছে, আমি চিন্তা করি এই ধরনের একটা প্রোডাক্ট কিনবো বা আলোচনা করি, দেখি যে ওইটাই কোনো না কোনো ভাবে আমার সামনে চলে আসে, বা আমি ওটাতে কখনো হয়তো বা টাচ পড়ে গেছে, ওই জিনিসগুলি আবার সামনে আসে। বিশেষ করে আলি এক্সপ্রেস, আমার যত ধরনের অ্যামাজন, বা আমার যে ওয়ার্ল্ড রিকগনাইজ যেসব মার্কেট প্লেস যেগুলো আছে, যাই হোক, শুধু ভাইরাস অ্যান্টিভাইরাস এগুলো ডিল করার সাথে সাথে কিন্তু আমার যে মেইন প্ল্যাটফর্ম ওএস সেটাকেও আপডেট করতে হবে। আচ্ছা, আমার সিস্টেমকে আমি কিভাবে প্রোটেক্ট করব, দেখি স্ট্রং পাসওয়ার্ড দিব এবং অথেন্টিকেশন রাখবো, আমার 2-3 লেয়ার ক্রিয়েট করব, ঠিক আছে? লেয়ার কিভাবে ক্রিয়েট করব, লেয়ার হচ্ছে যে মানে ধরো তোমার মোবাইলের মেসেজ যেটা ওটিপি অ্যাপ্লাই করা যেতে পারে, বা হচ্ছে সেটা মেইলের মাধ্যমে হোক, যে সেল নাম্বারে হোক ওটিপি করা যেতে পারে। প্লাস হচ্ছে যে তোমার যে ইনফরমেশন যেগুলি আছে, যে ফিজিক্যাল অ্যাক্সেস প্রয়োজন হবে, মানে এখানে যেহেতু বলছে যে ফিজিক্যাল অ্যাক্সেসটা লিমিট করার জন্য, কিন্তু যদি ধরো তোমার মানে ওরকম প্রোটেক্টিভ ডাটা হয় যে ভার্চুয়ালি ধরো কি ট্রানজেকশন না করাই ভালো, ঠিক আছে? আচ্ছা, ফায়ারওয়ালটা হচ্ছে যে আমার নেটওয়ার্ক সিস্টেমে আমি একটা ডিভাইস আছে, এটা ডিভাইসটার নাম হচ্ছে ফায়ারওয়াল। আমাদের ইয়াতে আমাদের অপারেটিং সিস্টেমে কিন্তু ফায়ারওয়াল আছে, ঠিক আছে? তো এই ফায়ারওয়ালটা কি কাজ করে, যে আনঅথরাইজড কোনো অন্য কোনো অ্যাক্সেসকে, অন্য কোনো ইউজারকে, আমার নেটওয়ার্কের বাইরে কোনো রিমোট ইউজারকে আমার এই নেটওয়ার্কে প্রবেশে বাধা সৃষ্টি করা, ঠিক আছে? সে বাইরের লোকজন যেন আমার এটাকে না দেখে, আমার কম্পিউটারকে না দেখে, বা আমার ডিভাইসকে সে না দেখে, যেন কি ইনভিজিবল করে রাখা। আচ্ছা, আমরা নর্মালি ব্যাকআপ নেব অ্যাজ পার আওয়ার রুলস, সেটা হচ্ছে উইকলি নিতে পারি, মান্থলি নিতে পারি, এবং ম্যানুয়ালি নিতে পারি। এই ধরনের এখানে ইভেন্ট ভিউয়ার বলতে কিছু দেখেছে যে আসলে নর্মালি যে আমাদের সিস্টেম কিছু সিস্টেম ওয়েব জেনারেটেড কিছু ইভেন্ট মেসেজ আছে, যেগুলি আমরা আসলে বুঝি যে
মানে কি ধরনের কাজ হয়েছে, আমাদের কোনো কোনো পটেনশিয়াল প্রবলেমস অ্যালার্ট দেয় কিনা, ঠিক আছে। আমাদের এই যে দেখা যায় এখানে যে এরর আসছে, একটা এরর ইনফরমেশন আছে, সার্ভিস ওরিয়েন্টেড, রিমোট অ্যাক্সেস চেয়েছে, রিমোট অ্যাক্সেস চেয়েছে, এই ধরনের কিছু ইভেন্ট ভিউয়ার মানে যেটা ট্রানজেকশনের হিসাব এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমরা স্টোরেজ মিডিয়া, আমরা কোনো এখানে যেটা বলছে ফ্লপি, এটা তো অনেক আগের কথা, তো যে সিডি বা আমাদের এখন ডিভিডি নাই, ঠিক আছে, ডিভিডি নাই, আমরা এখন ইয়াতে সব ড্রাইভে বিশ্বাসী নাকি, জি স্যার। পোর্টেবল ড্রাইভে বিশ্বাসী। এখন পোর্টেবল ড্রাইভও বাদ হয়ে গেছে, এখন কি আসতেছে, ক্লাউড নাকি, ক্লাউড স্টোরেজ। এখন কেউ পোর্টেবল হার্ড ডিস্ক চায় না। আমি তো পেন ড্রাইভ ইউজ করি না, আমি তো ক্লাউড ইউজ করি অলওয়েজ, বাট এতে অনেক থ্রেট আছে। স্যার আমাদের এই যে বই টই বা এই যে সিলেবাস গুলা আপডেট করলে স্যার ভালো হয় না এখন? আমরা স্যার এখনো ওই যে হার্ড ডিস্ক পড়ি, ফ্লপি ডিস্ক পড়ি, আসলে ওইসব জিনিস তো এখন স্যার আমরা ইউজ করি না তেমন। কিন্তু এই জায়গাতে আমরা তো বেসিক্যালি এটা তো সিলেবাসের বিষয় না, বিষয়টা হচ্ছে কনসেপ্টের বিষয়। এটা এখন ধরো যে আমরা তো কি বই ফলো করি, আমরা তো স্ট্যান্ডার্ড বই ফলো করি, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেটা পড়াচ্ছে, বাইরে যেটা পড়াচ্ছে সেই স্ট্যান্ডার্ড ফলো করে পড়ি। এখন আমরা তো এটার সাথে কনসেপ্ট মিলাচ্ছি। তোমাকে তো আর এখন আমরা ফ্লপি পড়াচ্ছি না, তোমার ফ্লপি দেখতে বলি নাই, তোমাকে হার্ড ডিস্ক দেখতে বলি নাই, তোমাকে বলছি যে কনসেপ্টটা কামস ফ্রম দিস পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে তেমন কিছু নাই যে কম্পিউটার এনভায়রনমেন্টটা কিভাবে রাখা, ড্রাই কোল্ড পরিবেশে রাখা দরকার, যে ডিজাস্টার হয় না এরকম, ক্লাইমেট এরকম আমরা চিন্তাই করি না কোনো। আমরা দেখা যাচ্ছে যে তোমার মারাত্মক লেভেলে ট্রাভেল করতেছো কিন্তু তুমি কাজও করতেছো, হট ইয়ার মধ্যেও কাজ করতেছো, তো ওইটা এখনো আসলে অত কাউন্টে নেয় না। মানুষের ওয়ার্কটাই হচ্ছে আসল, মানুষের নেসেসিটিটাই হচ্ছে আসল, সে আসলে আর কাজের প্রয়োজনে সে কি করতে চায়। তো তার সাথে সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে মানে আমরা প্রপারলি সেফ ভাবে ডিভাইস ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট, আমাদের এই যে চ্যাপ্টার 14 মোটামুটি শেষ এগুলা। আর এরপরে আমরা যে জিনিসগুলি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বাইনারি কিছু কনভার্সন, আরো ওয়েস এর কিছু ব্যাপার, এই জিনিসগুলি দেখাবো। ইন দ্য মিন টাইম আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে একটা ক্লাস টেস্ট নিব, ঠিক আছে। তোমাদের তো মানে একটা ক্লাস টেস্ট নিয়ে ফেলছি নাকি? জি স্যার, একটাই নিয়েছেন স্যার। তো ওই ক্লাস টেস্টটা নিব হচ্ছে ওই কনভার্সন, মানে ওই যে নাম্বার সিস্টেমের উপর, নাম্বার সিস্টেম থাকবে, অ্যাড করে নাম্বার সিস্টেম করিয়ে নিই, তারপরে ওই ক্লাস টেস্টটা নিই। আচ্ছা, লিমন তুমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা কি এখন ল্যাব ক্লাসটা করতে চাও? ল্যাবের যদিও খুবই আমরা ল্যাবে যেটা এখন যাচ্ছি, যেহেতু ওয়ার্ডটা আমরা দেখিয়ে ফেলছি, ঠিক না? ওয়ার্ড দেখিয়ে ফেলছি না আমরা, কি ওয়ার্ড দেখিয়ে ফেলছি? আচ্ছা, ওয়ার্ড দেখে ফেললে আমরা এখন ওয়ার্ডে আর থাকবো না। আমরা ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উপরে খুব সংক্ষেপে, কারণ এটা সবারই জানা, যেহেতু সিলেবাসে আছে, বা কেউ যদি না জেনে থাকে বা না পারে তার জন্য আর কি। তো একটা ক্লাস করব হচ্ছে শুধু পিপিটির উপরে, কিভাবে একটা আইডিয়াল পিপিটি তৈরি করতে হয়, এটা নিয়ে একটু কথা বলবো। তো এটা কথা বলার জন্য আমি চাইছিলাম আজকে, কিন্তু আজকে সম্ভব হচ্ছে না। অনলাইন ক্লাস আসলে 1 ঘন্টার বেশি নেওয়াটা খুব ডিসগাস্টিং। এতে আই থিঙ্ক অনেকেই ঘুমাই পড়ছে, অথবা মোবাইল অন রেখে বাজারে গেছে বা বাইরে ঘুরতে গেছে, যাই হোক।
স্যার অ্যাটেন্ডেন্স কি স্যার দিয়ে দেবো স্যার ক্লাসরুম? অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও এবং নাকি আগামীকাল সকাল 8টায় জয়েন করতে পারবা সবাই? সকাল 8টা স্যার? হুম। স্যার আমি পারবো স্যার, বাকিদের এখন এখনই সবাই কথা বলো, কারো যদি প্রবলেম থাকে আমাকে বলো। আমি পারবো স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। আমি পারবো। পারবো স্যার। 9টায় হলে ভালো হতো। জি স্যার 9টায় নেন স্যার, কারণ একদম 8টার সকাল মধ্যেই স্যার। সকাল হয়ে যাচ্ছে। আমি টাইম বলছি 8টায়, 9টায় না। 8টায় পারবা কিনা সেটা আমাকে বলো, যে তো কারো যদি কোনো প্রবলেম না থাকে। মানে প্রবলেম বলতে বোঝা যাচ্ছে যে তোমাদের কোনো ক্লাস আছে কিনা, এই না এমন স্যার কোনো কালকে প্রবলেম? কোনো ক্লাস নেই। না স্যার, কোনো ক্লাস নেই। আমি 8টায় ক্লাস দিতে বলে তোমরাও কেন ক্লাস করতে পারবে না? স্যার আমি পারবো স্যার, সমস্যা নেই। আমিও পারবো। পারবো স্যার। আমি পারবো স্যার। স্যার পারবো স্যার। পারবা না কে? এই ইয়াসিন এমডি হোসেন, তুমি পারবা? স্যার আমার ঘুমে একটু সমস্যা হবে, বাট স্যার পারবো স্যার, সমস্যা নাই। মানে স্যার আমার একটু ঘুম বেশি প্রয়োজন হয়। আজকে সকাল সন্ধ্যা 7টায় ঘুমাই পড়বা। স্যার সমস্যা নেই স্যার, চেষ্টা করবো অবশ্যই। আগামীকাল সকাল 8টায় তোমাদের ল্যাবটা দেখাবো, বেশিক্ষণ দেখাবো না, আধা ঘন্টা হয়তো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে নিতে হয়, একটা প্রপার প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়, তো এটাও ইম্পর্টেন্ট যে আসলে আমরা হয়তো প্রেজেন্টেশন তৈরি করতে পারি, কিন্তু একটা প্রপার প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় এটা হয়তো আমাদের জানা দরকার। ঠিক আছে? জি স্যার পাওয়ার পয়েন্ট। ওইটা আমরা নেক্সট সকাল 8টায় হয়তো বা বসবো, এবং আগামীকালকে সকাল 8টায় ক্লাসটা নিলে এই সপ্তাহে ক্লাস নিব না, মানে বৃহস্পতিবারের ক্লাস নিব না। ঠিক আছে? নেক্সট উইকে আবার তোমার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া লিমন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। জি স্যার। হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্টে কালকে লাস্ট ডেট, আগামীকালকে লাস্ট ডেট। তোমরা কি অ্যাসাইনমেন্ট কেউ কোন দিতে কোনো প্রবলেম আছে নাকি, মানে সাবমিট করতে কোনো প্রবলেম আছে কিনা দেখো, ট্রাই করে আমাকে জানাও। এটা নরমাল, একদম নরমাল বিষয়। আমি বলছি আমার ট্রিক্স জানা দরকার। স্যার আপনি তো প্রত্যেককে স্ক্রিনশট দিতে বলছিলেন, ইন্ডিভিজুয়াল করে 15টা মানে কাজ করে করে স্ক্রিনশট দিতে বলছিলেন যে এই যে কাজ করে করে স্ক্রিনশট দিবা, নরমালি জাস্ট স্টেপ গুলা লিখবা, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3, ওরকম রচনা লেখার দরকার নাই। স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ মানে ওয়াইজ simple শুধু লিখতে। লিখবা কি কাজ করলা আর স্ক্রিনশট দিবা, এই আর কোনো কাজ নেই। আচ্ছা স্যার। আর ওখানে আপলোড করতে হবে, সিস্টেমে আপলোড করতে হবে, কালকের পরে কিন্তু আর কেউ জমা দিতে পারবে না। তো সো ওই অটোমেটিক এটা সিস্টেম জেনারেট করে যে আগামীকালকে পর্যন্ত। সো সবাই যেন, রাত 12টা পর্যন্ত স্যার? রাত 12টা পর্যন্ত। এটা হচ্ছে যে অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার মার্কসটা কিন্তু একটা ভালো মার্কস অ্যাসাইনমেন্ট থেকে ক্যারি করবে। তুমি কোনো উইথাউট এনি হ্যাসেল তুমি একটা 30 মার্কস ভালো, যদি 30 মার্কসের মধ্যে তুমি 20 আপ পেয়ে যাও, তোমার কিন্তু ওইদিকে এ প্লাস পর তুমি একটা ভালো পড়াশোনা করলে পেতে পারো। কিন্তু এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, তারপরে হচ্ছে এই যে আমাদের অ্যাসাইনমেন্ট, এটা যদি একটু পিছিয়ে পড়ো তাইলে আর ভালো করার কোনো সম্ভাবনা নাই, নিশ্চিত। জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, কালকে সকাল 8টায়। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন।